স্নান করে খাওয়া দাওয়া সেরে কাকাবাবু ঘণ্টাখানেক ঘুমিয়ে নিলেন। দুপুরে ঘুমোবার অভ্যেস নেই তার, কিন্তু আজ তিনি ক্লান্ত বোধ করছিলেন। স্টেশন থেকে বেশ কিছুটা দূরে এই বাড়িটায় পৌঁছবার পর কাকাবাবুকে একটা ঘর দেখিয়ে দেওয়া হয়েছিল। কাকাবাবু তখনই বলেছিলেন, আমি কিছুক্ষণ বিশ্রাম করতে চাই। আসবার পথে একটা দোকানে গাড়ি থামিয়ে কাকাবাবু 2 জোড়া করে প্যান্ট, গেঞ্জি ইত্যাদি কিনে এনেছেন। তার গায়ে এখন নতুন পোশাকের গন্ধ। ঘুম থেকে ওঠার পর তিনি কিছুক্ষণ গম্ভীরভাবে বসে রইলেন। জীবনে তিনি অনেক ভয়ঙ্কর প্রকৃতির লোক দেখেছেন, অনেক বিপদে পড়েছেন, অনেকবার খুদে ডাকাতদের হাতে বন্দী হয়েছেন, কিন্তু ভদ্রলোক হিসেবে পরিচিত লোকেরা তাকে জোর করে কোথাও ধরে নিয়ে গেছে, এরকম অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। এরা সম্বলপুর স্টেশনে তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে পর্যন্ত, যেন তিনি একজন সম্মানিত অতিথি। অথচ ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়ে তাকে এখানে আনা হয়েছে তার ইচ্ছের বিরুদ্ধে। এতক্ষণ পর্যন্ত তিনি ব্যাপারটা হালকা করে দেখছিলেন। এখন তার মনে রাগ জমেছে। অংশুমান চৌধুরীর পাগলামি তিনি আর সহ্য করতে পারছেন না। তবে অংশুমান চৌধুরীর সঙ্গে এখানকার যারা হাত মিলিয়েছে তাদেরও একবার ভালো করে দেখা দরকার। সন্তুকেই বা এরা কোথায় রেখেছে? কাকাবাবু দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ালেন। সামনে একটা টানা বারান্দা, পাশাপাশি বেশ কয়েকটা ঘর। বারান্দার রেলিং এর ওপর গ্রিল লাগানো, তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাড়ির সামনের রাস্তা। এরা কোনো পাহারার ব্যবস্থা রাখেনি। কাকাবাবু ইচ্ছে করলেই বাইরে বেরিয়ে পড়তে পারেন, কিন্তু এরা ভালো করেই জানে যে সন্তুকে সঙ্গে না নিয়ে কাকাবাবু একা একা চলে যাবেন না। বারান্দা পেরিয়ে খানিকটা আসতেই কাকাবাবু দেখতে পেলেন সিঁড়ির পাশের একটি ঘরের দরজা খোলা। সেখানে বসে আছে অসীম পট্টনায়ক আর কাকাবাবুর পূর্ব পরিচিত মাধব রাও। অসীম পট্টনায়কের গায়ে এখনো নীল সাফারি স্যুট, আর মাধব রাও পরে আছে পাজামা আর হলুদ রঙের পাঞ্জাবি। মাধব রাওয়ের বয়স 60-এর বেশি হলেও বেশ শক্ত সমর্থ শরীর, নাকের নিচে মোটা গোঁফ। কাকাবাবুকে দেখে দুজনেই উঠে দাঁড়ালো। মাধব রাও খাতির করে বললেন, আসুন মিস্টার রায়চৌধুরী, আপনি ঘুমোচ্ছিলেন তাই ডিস্টার্ব করিনি। ভালো মতন বিশ্রাম হয়েছে তো? অসীম পট্টনায়ক বলল, আসুন স্যার, ভেতরে এসে বসুন। আমাদের আজকের সন্ধেবেলার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, পরে আর একদিন হবে। মিস্টার অংশুমান চৌধুরীও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কাকাবাবু এই ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। টেবিলের ওপর চায়ের সরঞ্জাম রাখা। তা দেখে কাকাবাবুর চা তেষ্টা পেল, কিন্তু মুখে কিছু বললেন না। তিনি এক দৃষ্টিতে মাধব রাওয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। মাধব রাওয়ের ঠোঁটে একটা লম্বা চুরুট। কিছুদিন আগে মাধব রাও অন্য একজন ভদ্রলোককে নিয়ে কাকাবাবুর সঙ্গে দেখা করতে গেলে কাকাবাবু ওকে চুরুট খেতে নিষেধ করেছিলেন তার সামনে। আজ মাধব রাও চুরুট নামালেন না মুখ থেকে, ফুকফুক করে ধোঁয়া ছাড়তে লাগলেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, মাধব রাও, আপনি একসময় দিল্লিতে সরকারি চাকরি করতেন, তাই না? মাধব রাও মাথা হেলিয়ে বললেন, হ্যাঁ ঠিক, আপনার মনে আছে দেখছি। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস করতাম, এখন রিটায়ার করেছি। কাকাবাবু বললেন, রিটায়ার করার পর এইসব ইল্লিগাল কাজ শুরু করেছেন? আপনার নামে অভিযোগ জানালে আপনার পেনশন বন্ধ হয়ে যাবে। দারুণ অবাক হয়ে মাধব রাও বললেন, ইল্লিগাল কাজ? আপনি বলছেন কি? আই এম স্ট্রিক্টলি অন দ্য সাইড অফ ল। কিডন্যাপিং, অ্যাবডাকশন এইসব বেআইনি কাজ নয়। আমাকে আর আমার ভাইপোকে আপনারা জোর করে ধরে এনেছেন।
এবার অসীম পট্টনায়ক অবাক হয়ে বলল, জোর করে? আপনার তো স্যার সম্বলপুরে একটা মিটিংয়ে সভাপতিত্ব করার কথা, আপনি নিজে আসতে রাজি হয়েছেন। কাকাবাবু কড়া গলায় বললেন, আমি কোনোদিনও কোনো পাবলিক মিটিংয়ে যাই না, এখানকার কোনো মিটিংয়ের কথাও আমি আগে শুনিনি। আমাকে আনা হয়েছে জোর করে, ঘুম পাড়িয়ে কিংবা অজ্ঞান করে। আর সন্তুকে কিভাবে আনা হয়েছে তা আমি এখনো জানি না। তারও সম্বলপুরে আসবার কোনো কারণ নেই। মাধবরাও বললেন, আপনি রেগে যাচ্ছেন মিস্টার রায়চৌধুরী, আপনি সব কথা আগে শুনুন, আপনাকে গোড়া থেকে খুলে বলছি। সব শুনলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোনো দোষ নেই। তার আগে একটু চা খাওয়া যাক। আপনি চা খাবেন তো, না কফি আনবো? কাকাবাবু বললেন, চা হলেই চলবে, আগে আপনি কি বলতে চান সেটাই শুনি। একটা ট্রেতে টিপট, কাপ, ছাঁকনি ইত্যাদি সব সাজানো রয়েছে। পট থেকে কয়েকটি কাপ চা ঢালতে ঢালতে মাধবরাও বললেন, আমার বন্ধু অনন্ত পট্টনায়ক একটা বিশেষ কাজে বাইরে গেছেন। তিনি থাকলে তার মুখ থেকেই সব শুনতেন। যাই হোক, আমি বলছি। আমি আর অনন্তবাবু কলকাতায় আপনার বাড়িতে একদিন গিয়েছিলাম, মনে আছে? কাকাবাবু বললেন, হ্যাঁ মনে আছে। আপনারা আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছিলেন। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে সেই প্রস্তাবে আমি ইন্টারেস্টেড নই, ঠিক কিনা? মাধবরাও একটু হেসে বললেন, হ্যাঁ, সেদিনও আপনি খুব রেগে গিয়েছিলেন, আমাদের প্রায় তাড়িয়েই দিয়েছিলেন বলা যায়। তা আপনার বাড়ি, আপনার যদি কোনো লোকের কথা পছন্দ না হয় তাহলে তো চলে যেতে বলতেই পারেন। তাতে আমরা কিছু মনে করিনি। আপনাকে অনুরোধ করেছিলাম একবার অন্তত সম্বলপুর থেকে ঘুরে যেতে, তাতেও আপনি রাজি হননি। সেই জন্যেই আমাকে জোর করে ধরে আনাবার ব্যবস্থা করেছেন। আরে ছি ছি, আপনার মতন লোককে জোর করে ধরে আনতে পারি কখনো? সেরকম চিন্তা আমরা মনেও কখনো স্থান দিইনি। আপনি রিফিউজ করার পর আমরা আরো দু একজনের কাছে যাই, তাদের মধ্যে মিস্টার অংশুমান চৌধুরী কাজটা করতে রাজি হন, কিন্তু তিনি একটা শর্ত দেন, তার কাজে আপনাকেও পার্টনার করে নিতে হবে। আমরা বললাম, সেটা তো সম্ভব নয়, আপনি রাজি হবেন না। তো তিনি বললেন, সে দায়িত্ব তিনিই নেবেন। তিনি আপনাকে সম্বলপুরে নিয়ে আসার দায়িত্ব নিয়েছেন। কি করে তিনি আনবেন তা আমরা কিছুই জানি না। তিনি আমাদের জানিয়েছিলেন যে একটা মিটিংয়ে সভাপতিত্ব করার কথা বলে আপনাকে রাজি করানো হয়েছে। মাধবরাও, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। রায়চৌধুরী বাবু, আপনি যে কোনো শপথ করতে বলুন, আমি সেই শপথ নিয়ে বলবো যে আপনাকে জোর করে ধরে আনার কথা আমরা চিন্তা করিনি, কোনো ব্যবস্থা করার কথা তো দূরে থাক। অসীম পট্টনায়ক বলল, স্যার, আমরা নাম করা ফ্যামিলি এখানকার, আমাদের বাড়িতে কাউকে জোর করে আটকে রাখবো এ তো অতি লজ্জার কথা। আপনি একজন সম্মানীয় অতিথি। কাকাবাবু বললেন, আর আমার ভাইপো সন্তু, সে এখানে এলো কি করে? মাধবরাও বললেন, অংশুমান বাবুই বলেছিলেন যে দুটি ছোকরাও এই সঙ্গে আসবে, তবে তাদের মধ্যে একজন আপনার ভাইপো কি না তা আমরা জানবো কি করে? দুটি ছোকরা মানে? কত বয়স তাদের? এই 18-19 হবে, কলেজের ছোকরা মনে হয়। অংশুমান বাবু কেন তাদের আনিয়েছিলেন তাও আমরা জানি না। সেই ছেলে দুটি কোথায়? তারা আছে অন্য বাড়িতে, তাদের চার্জও আমরা নিইনি। অংশুমান বাবুর চেনা লোক তাদের ভার নিয়েছে। অংশুমান বাবু ভেবেছেন কি তিনি যা খুশি তাই করবেন? ডাকুন অংশুমান বাবুকে। তাকে তো এখন ডাকা যাবে না, স্টেশনে পড়ে গিয়ে উনি কোমরে চোট পেয়েছেন, মনেও একটা শক পেয়েছেন, তাই ওর নিজের ডাক্তার ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। মাধবরাও, আপনাকে বুদ্ধিমান লোক বলে জানতাম। এই অংশুমান চৌধুরী আপনাদের কি সাহায্য করবে? যে লোক একটা বিড়ালের বাচ্চা দেখে ভয় পায়, সেই লোক যাবে জঙ্গলের মধ্যে একটা মূর্তি উদ্ধার করতে? মাধবরাও গোঁফে তা দিতে দিতে নিঃশব্দে হাসলেন, চুরুটটা হাত থেকে নামিয়ে রেখে বললেন, আমাদের বরাবরই ধারণা
আপনিই একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। অংশুমান চৌধুরী আপনাকে এখানে আসতে রাজি করাবেন শুনেই আমরা তার সব কথা মেনে নিয়েছি। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটা মূর্তি চুরির মতো জঘন্য কাজ আমাকে দিয়ে করাতে চাইছেন? আপনার লজ্জা করে না? আমি কিছুতেই আপনাদের প্রস্তাবে রাজি হব না। আমি আজ রাতেই কলকাতা ট্রেন ধরব। তার আগে আমার ভাইপো সন্তুকে এনে দিন আমার কাছে। অসীম পট্টনায়ক বলল, স্যার, হীরাকুদ ড্যাম দেখতে যাবেন না? সম্বলপুর এসে হীরাকুদ না দেখে কেউ ফিরে যায় না। আর আমাদের সেই মিটিংটা হবে পরশুদিন। কাকাবাবু বললেন, একটা ট্যাক্সি ডেকে দিন। আমি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে যাব, তাকে সব কথা খুলে বলবো। অসীম পট্টনায়ক বলল, ট্যাক্সির দরকার কি? আমাদের বাড়ির গাড়ি আছে, তাতে আপনি যেখানে ইচ্ছে করবেন সেখানেই যেতে পারবেন। মাধবরাও বললেন, রায়চৌধুরী বাবু, আপনি আমাদের নামে আর একটা মিথ্যে দোষ দিলেন। আমরা আপনাকে কোনো মূর্তি চুরি করার কথা একবারও বলিনি। আমরা আপনাকে অনুরোধ করেছি একটা চুরি যাওয়া মূর্তি উদ্ধার করে দিতে। সেটা কি অপরাধ? আপনাকে আর একটা অনুরোধ করব, আপনি এ কাজ করতে রাজি হন বা না হন, এ বাড়ির মূর্তির কানেকশনটা একবার দেখবেন। একটু দেখুন না, কতক্ষণই বা লাগবে। তারপর আপনি না হয় ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যাবেন। কাকাবাবু অগত্যা রাজি হলেন। পুরনো মূর্তি সম্পর্কে তার আগ্রহ আছে। তিনি বললেন, ঠিক আছে, চলুন। বাড়িটি পুরনো আমলের, দেখেই বোঝা যায় বেশ শৌখিন লোকের বাড়ি। তবে এখন এ বাড়িতে বিশেষ কেউ থাকে না। এই পরিবারের মেয়েরা ও অন্যান্য লোকেরা এখন থাকে ভুবনেশ্বরের অন্য একটি বাড়িতে। একতলার সিঁড়ির নিচে খানিকটা অন্ধকার মতন জায়গা। তার মধ্যে ঢুকে গিয়ে অসীম পট্টনায়ক একটা লুকোনো দরজা খুলল চাবি দিয়ে। মাধবরাও কাকাবাবুকে বললেন, আসুন, আপনার আর একটু কষ্ট হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে। আমাদের স্ট্যাচু কালেকশনের ঘরটা মাটির নিচে। মাটির নিচের ঘর শুনেই কাকাবাবুর খটকা লাগলো। মাধবরাও এতক্ষণ যা বলল তা সবই যদি মিথ্যে হয়, তাহলে এবারে ওরা তাকে মাটির নিচের ঘরে নিয়ে আটকে রাখার চেষ্টা করতে পারে। ওদের দুজনের সঙ্গে কাকাবাবু গায়ের জোরে পারবেন না। তাছাড়া মাধবরাওয়ের কাছে রিভলভার থাকা খুবই সম্ভব, কাকাবাবুর কাছে কিছুই নেই। তবু তাকে যেতেই হবে। এখন আর যাব না বলা যায় না। তিনি মাধবরাওয়ের পেছন পেছন চললেন। অসীম আগে নেমে সুইচ টিপে আলো জ্বালল। চমৎকার নিয়ন আলোর ব্যবস্থা আছে, এমনকি পাখাও আছে। ঘরটি বেশ বড়, তাতে বেশ কিছু ছবি এবং গোটা 20-25 মূর্তি সাজানো। মাধবরাও বললেন, অনন্তবাবু থাকলে তিনি ভালো করে বুঝিয়ে দিতে পারতেন। আমিও কিছু কিছু জানি। এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো আগে ওপরেই থাকতো, অনন্তবাবুর বাবার শখের কালেকশন। এ বাড়ির ছাদে একটা ঠাকুর ঘর আছে, একসময় সেখানে পুজোও হতো। এর মধ্যে থেকে সবচেয়ে দামি মূর্তিটাই চুরি গেছে। তারপর থেকে অন্য মূর্তিগুলো এই ঘরে এনে সাবধানে রাখা হয়েছে। এই যে, এই দিকটায় আসুন। ঘরের একেবারে শেষ প্রান্তে একটা কাঠের বেদির ওপর দুটি ছোট ছোট নীল রঙের নারী মূর্তি রয়েছে। বেদির দুপাশে মূর্তি দুটি বসানো, মাঝখানটা ফাঁকা। মাধবরাও ডাকলেও কাকাবাবু চট করে সেদিকে গেলেন না। অন্য মূর্তিগুলি যত্ন করে দেখতে লাগলেন। কয়েকটি বেশ পুরনো মনে হয়। ভুবনেশ্বরের মন্দিরের গায়ে যেরকম মূর্তি আছে অনেকটা সেই ধাঁচের। কাকাবাবু দু একটা মূর্তির গা আঙুল দিয়ে ঘষে ঘষে কিছু পরীক্ষা করলেন। তারপর চলে এলেন মাধবরাওয়ের কাছে। মাধবরাও বললেন, এই যে দুটি নীল মূর্তি দেখছেন, এ দুটি রাধা আর লক্ষ্মীর। এর মাঝখানে একটা ছিল বিষ্ণু মূর্তি।
ওপরের ঠাকুর ঘরে সেই মূর্তিটাই পুজো করা হতো। সেই মূর্তিটাই চুরি গেছে। অবশ্য অনেক কাল আগেই চুরি হয়েছে, কিন্তু এখন সেটার সন্ধান পাওয়া গেছে। মূর্তিটি কিন্তু বেশ বড়, টার্কোয়াজের মূর্তি। এক হিসেবে সেটা অমূল্য। সেটার একটা ছবি আছে না অসীম? অসীম বলল, হ্যাঁ, এখানেই তো ছিল, দেখছি। অসীম নিচু হয়ে ছবিটা খুঁজতে লাগলো। কাকাবাবু ছোট একটা নীল মূর্তি হাতে তুলে নিয়ে নাকের কাছে এনে গন্ধ শুকলেন। তার ঠোঁটে একটা চাপা হাসি ফুটে উঠল। কাঠের বেদিটার তলা থেকে অসীম ছবিটা তুলে আনলো। সেটা একটা হাতে আঁকা ছবি। সেটা বিষ্ণু মূর্তির ছবি বলে চেনা যায় না। দাঁড়ানো অবস্থায় একজন পুরুষ, তার পায়ে হাঁটু পর্যন্ত গাম বুটের মতন জুতো, মাথায় মুকুট। ভুবনেশ্বরে এরকম একটা সূর্য মূর্তি আছে। কাকাবাবু ছবিটা হাতে নিয়ে দেখতে যেতেই সিঁড়িতে একটা শব্দ পাওয়া গেল। কে যেন নেমে আসছে। অসীম বলল, কে? মাধবরাও পকেটে হাত দিল। সিঁড়ি দিয়ে নেমে এলো লম্বা ছিপছিপে একজন মানুষ। মাথায় তার একটাও চুল নেই, চোখে কালো চশমা। অংশুমান চৌধুরী। তার হাতে একটা বড় কাগজের বাক্স। কয়েক পা এগিয়ে এসে কাষ্ঠহাসি হেসে তিনি বললেন, রাজা রায় চৌধুরীকে আমি বুঝিয়ে দিচ্ছি, ছবি দেখে উনি কি বুঝবেন। কাগজের বাক্সটা খুলে তিনি বড় একটা নীল রঙের পুরুষ মূর্তি বার করে উঁচু করে ধরে বললেন, এই দেখুন সেই আসল মূর্তি। স্টেশন ওয়াগনটা কোন্ডাগাঁওতে যখন পৌঁছল তখন রাত প্রায় 11টা। চারদিক একেবারে নিঝুম। রাস্তায় আর কোনো গাড়ির শব্দ পর্যন্ত নেই। কোনো দিকে এক বিন্দু আলোও দেখা যায় না। গাড়ি চালাচ্ছেন মাধবরাও নিজেই। কাকাবাবু বসে আছেন তার পাশেই। গাড়ির মধ্যে রয়েছে অংশুমান চৌধুরী আর তার সহকারী ভীমু। তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। গাড়ি থামিয়ে মাধবরাও বললেন, ব্যাস এই পর্যন্ত। সারাদিন গাড়ি চালিয়ে আমি একেবারে থকে গেছি। আজ রাতের মতন এখানেই রেস্ট নিতে হবে। অংশুমান চৌধুরী ঘুমোচ্ছিলেন। গাড়ি থামতেই তিনি জেগে উঠে বসলেন। পৌঁছে গেছি? কোথায় এলাম? এ জায়গাটার নাম কি? মাধবরাও বললেন, এই তো আপনার কোন্ডাগাঁও। দেখুন মাইল পোস্টে নাম লেখা আছে। এবার কি করবেন? অংশুমান চৌধুরী জানলা দিয়ে টর্চ ফেলে রাস্তাটা দেখলেন। তারপর বললেন, হ্যাঁ ঠিক আছে, এবারে ডান দিকের রাস্তাটায় চলুন। 1 মাইলের মধ্যে একটা সাদা বাড়ি দেখতে পাবেন, সেখানেই থামবেন। ভীমু, তৈরি হয়ে নে। গাড়ি আবার চলতে শুরু করলো এবং খানিক বাদে একটা বড় সাদা বাড়িও পাওয়া গেল। সেটা একটা পিডব্লিউডির বাংলো। গেট খোলা। গাড়ির আওয়াজ শুনেই গেটের বাইরে একটি লোক এসে দাঁড়ালো। ভীমু আগে গেট থেকে নেমে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে? লোকটি বাংলাতেই বলল, হ্যাঁ স্যার, সব ঠিক আছে। এখানে কুকুর বিড়াল কিচ্ছু নেই। রান্না টান্নাও সব করে রেখেছি। কাকাবাবু এক দৃষ্টিতে সামনের অন্ধকার দেখছিলেন চুপ করে। আকাশে অল্প অল্প মেঘ। অনেক দূরে মাদলের শব্দ হচ্ছে, ডুং 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 ডুং। মাধবরাও বললেন, এবারে নামুন মিস্টার রায়চৌধুরী। কাকাবাবু আস্তে আস্তে নামলেন। ডাকবাংলোর গেটের কাছে এসে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, সন্তু এখানে আছে? অংশুমান চৌধুরী বললেন, হ্যাঁ, আপনার ভাইপো আর আমাদের জোজো এখানেই আছে, কোনো চিন্তা নেই। কাকাবাবু চেঁচিয়ে ডাকলেন, সন্তু, সন্তু। কোনো উত্তর এলো না। ডাকবাংলোর লোকটি বলল, ছেলে দুটি তো চলে গেছে স্যার। অংশুমান চৌধুরী অবাক হয়ে বললেন, চলে গেছে? তার মানে কোথায় চলে গেছে? লোকটি বলল, আজ সন্ধেবেলাতেই চলে গেল। ওরা বলল যে এই জায়গাটা ভালো লাগছে না, তাই বোধহয় নারায়ণপুরের দিকে গেল। সঙ্গে কে ছিল? সঙ্গে আর একজন লোক ছিল, নাম ঠিক জানি না।
কাকাবাবু অংশুমান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আপনি সন্তুর কথা বলে আমাকে এত দূরে নিয়ে এসেছেন, এখানেও সন্তুর দেখা পাওয়া গেল না, এরপরেও কি আপনাকে আমি বিশ্বাস করব? অংশুমান চৌধুরী বললেন, এখানেই থাকার কথা ছিল। সন্ধেবেলা ওরা দুজনে কেন চলে গেল তা আমি জানি না। আপনাকে আমি মিথ্যে কথা বলবো কেন? নারায়ণপুর এখান থেকে বেশি দূরে নয়, কাল সকালেই খোঁজ করা যাবে। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? প্রমাণ মানে তারা তো ছিলই এখানে। এই ছেলে দুটি ডাকবাংলোর খাতায় নামটাম লেখেনি? ডাকবাংলোর লোকটি বলল, হ্যাঁ স্যার, লিখেছে। ওদের সঙ্গের লোকটি সব চার্জ মিটিয়ে দিয়ে গেছে। অংশুমান চৌধুরী বললেন, কই খাতাটা দেখাও একে। সবাই ঢুকে এলো ডাকবাংলোর মধ্যে। কাকাবাবু খাতাটা দেখলেন। সন্তু নিজের নাম লিখেছে, সুনন্দ রায়চৌধুরী। হাতে লেখাটা সন্তুরই, তাতে কোনো সন্দেহ নেই। কাকাবাবু বললেন, আপনার চালাকিটা বোঝা এমন কিছু শক্ত নয়। আপনারা সন্তুকে বলেছেন আমি এক জায়গায় আছি, সেই শুনে সন্তু সেখানে যাচ্ছে। আবার আমাকে বলছেন সন্তু অমুক জায়গায় আছে, আমিও তাই শুনে সেখানে যেতে রাজি হচ্ছি। সন্তুকে এখান থেকে সরানো হলো কেন আমি জানতে চাই। অংশুমান চৌধুরী হাসতে হাসতে বললেন, আরে মশাই, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আপনার ভাইপো যদি নিজের ইচ্ছায় অন্য জায়গায় চলে যায় তাহলে আমি কি করব? কাকাবাবু এর উত্তর দিতে যাচ্ছিলেন, মাধবরাও হাত তুলে বললেন, আগে আমাকে একটা কথা বলতে দিন। আমি খুব টায়ার্ড, এই বাংলোতে আমার থাকার ইচ্ছে নেই। আমি আজ রাতেই জগদলপুরে চলে যাব। তার আগে আমার বন্ধু অনন্ত পট্টনায়কের পক্ষ থেকে একটা ফাইনাল কথা বলে দিতে চাই। ডাকবাংলোর লোকটির দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি একটু বাইরে গিয়ে দাঁড়াবেন প্লিজ। আমি এদের দুজনের সঙ্গে প্রাইভেটলি কথা বলতে চাই। লোকটি বাইরে চলে যেতেই মাধবরাও দরজা বন্ধ করে দিলেন। চুরুট ধরিয়ে বললেন, মিস্টার রাজা রায়চৌধুরী, এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাকে কিংবা আপনার নেফিউকে কলকাতা থেকে নিয়ে আসার ব্যাপারে আমাদের কোনো দোষ দিতে পারবেন না। এসব ব্যবস্থা করেছেন মিস্টার অংশুমান চৌধুরী, সে আপনি ওর সঙ্গে বুঝে নেবেন। আমরা কেউ আর এর মধ্যে থাকতে চাই না। আমরা শুধু আমাদের চুরি যাওয়া মূর্তিটা সম্পর্কে ইন্টারেস্টেড। কাকাবাবু বললেন, আপনাদের মূর্তি সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। মাধবরাও বললেন, আমার কথাটা শেষ করতে দিন। এরপর থেকে আমরা আর আপনাদের কাছে থাকবো না। আমি জগদলপুরে দিন 10 থাকব। এর মধ্যে আপনাদের একজন যদি মূর্তিটা উদ্ধার করে আনতে পারেন তাহলে আমরা 3 লক্ষ টাকা দেব, সব খরচ খরচা আপনাদের। আর যদি দুজনে একসঙ্গে উদ্ধার করে আনেন তাহলে টাকাটা দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। কাকাবাবু দারুণ বিরক্তির সঙ্গে বললেন, আমি কতবার বলবো যে আপনাদের ওই মূর্তি টুর্তির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। মাধবরাও বললেন, মিস্টার রায়চৌধুরী, আমি শেষবার অনুরোধ করছি, আপনি আমার সঙ্গে ওরকম ধমক দিয়ে কথা বলবেন না। আপনি কাজ করতে চান না তো ইউ মে গো টু হেল। আপনার যা খুশি করুন। আমাদের অফার আমি জানিয়ে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। কাকাবাবু মাধবরাওয়ের হাত চেপে ধরে বললেন, না, এখন আপনার যাওয়া চলবে না। আপনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এখন আপনি আমাকে নারায়ণপুরে নিয়ে চলুন। আমি আজ রাতেই সন্তুর খোঁজ করতে চাই। মাধবরাও এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন, পারলেন না। অন্য হাতটা কোটের পকেটে ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, আমার ওপর গায়ের জোর ফলাবার চেষ্টা করবেন না, তার ফল ভালো হবে না। আপনাকে আমি নারায়ণপুরে নিয়ে যেতে বাধ্য হব কেন? আমি কি আপনার হুকুমের চাকর? কাকাবাবু কয়েক পলক তাকিয়ে রইলেন মাধবরাওয়ের দিকে, তারপর আস্তে আস্তে বললেন, না, আপনি আমার হুকুমের চাকর নন। আমি আপনার সঙ্গে চেঁচিয়ে কথা বলেছি বলে দুঃখিত, আমার মেজাজ ঠিক নেই। আমাকে আর আমার ভাইপোকে আপনারা কেন অকারণে ঝঞ্ঝাটে জড়াচ্ছেন? অংশুমান চৌধুরী কাষ্ঠ হাসি হেসে বললেন, কি রাজা রায়চৌধুরী,
মাধবরাওকে পকেটে হাত ঢোকাতে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? আপনাকে তো সবাই খুব বীর পুরুষ বলেই জানে। কাকাবাবু বললেন, শ্রীকৃষ্ণ কখন শিশুপালকে বধ করেছিলেন জানেন? শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করার পর। আপনার অপরাধও কিন্তু প্রায় 100টা ছাড়িয়ে যাচ্ছে। অংশুমান চৌধুরী বললেন, নিজে ভয় পেয়ে উল্টে আমাকে ভয় দেখাচ্ছেন। এবার আমার গায়ে একটু হাত ছোঁয়ালে কিন্তু আপনার অন্য পাটা আস্ত রাখবো না। আমি যা বলছি মন দিয়ে শুনুন। আমার যথেষ্ট টাকা আছে, আমার আর টাকা পয়সার প্রয়োজন নেই। ওদের ওই 3 লাখ টাকা পুরস্কারের লোভে আমি এই কাজে নামিনি। আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট চ্যালেঞ্জ আছে। আপনি মূর্তিটা উদ্ধার করে আনতে পারলে ওই 3 লক্ষ টাকা আপনিই পাবেন, আমি ভাগ বসাতে যাব না। আর আপনার আগেই আমি যদি মূর্তিটা সরিয়ে আনতে পারি, তাহলে সবার সামনে আপনাকে মাথার চুল আর ওই গোঁফ কামিয়ে ফেলতে হবে। এবারে আপনাকে আমি ন্যাড়া করবই। কাকাবাবু এখনো মাধবরাওয়ের হাত ছাড়েননি। অংশুমান চৌধুরীর দিকে তিনি পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। মাধবরাওয়ের চোখ থেকে তিনি চোখ সরাননি। তাঁর ঠোঁটে পাতলা হাসি ফুটে উঠল। তিনি খুব মৃদুস্বরে বললেন, এক্সকিউজ মি। তারপরই তিনি বিদ্যুৎ গতিতে মাধবরাওয়ের হাত ধরে জোরে একটা টান দিলেন। সেই টানে অত বড় চেহারাটা নিয়েও মাধবরাও উঠে গেলেন শূন্যে। তারপর হুড়মুড়িয়ে পড়লেন অংশুমান চৌধুরীর ঘাড়ে। আচমকা আঘাত পেয়ে অংশুমান চৌধুরী যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। বিশেষ ব্যস্ততা না দেখিয়ে কাকাবাবু মাধবরাওয়ের কোটের পকেট থেকে রিভলভারটা বের করে নিলেন। অংশুমান চৌধুরীর হাতের লাঠিটা ঠেলে দিলেন দূরে। তারপর মাধবরাওয়ের দিকে আবার হাত বাড়িয়ে দিয়ে বললেন, উঠুন, আশা করি আপনার বেশি লাগেনি, আমি দুঃখিত। মাধবরাওয়ের চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে এইমাত্র যে কাণ্ডটা ঘটে গেল সেটা ম্যাজিক না অন্য কিছু। অংশুমান চৌধুরী উপুড় হয়ে পড়ে যন্ত্রণায় উ উ করছেন। কাকাবাবু মুখটা অন্যদিকে ফিরিয়ে বললেন, এনাফ অফ দিস মানকি বিজনেস। মাধবরাও, আপনি দেখুন ওই লোকটা অজ্ঞান হয়ে গেছে কি না। ওর দিকে তাকাতে আমার ইচ্ছে করছে না। কিছুতেই আমি রাগ সামলাতে পারছি না। ওকে টেনে তুলুন। কাকাবাবু মাধবরাওয়ের রিভলভারটা খুলে দেখলেন গুলি ভরা আছে কি না। সেফটি ক্যাচটা তিনি লক করলেন। তারপর বললেন, হয়তো আপনারা জানেন না, তাই জানিয়ে রাখছি যে আমার হাতের 6টা গুলির একটাও ফসকায় না। আমার একটা পা খোঁড়া, তাই আমার 2টো হাতে 4জন মানুষের শক্তি। আর মাথাটাও লোকে বলে বেশ ধারালো। এরপর থেকে আর কোন রকম চালাকি আমি সহ্য করব না। উঠে বসুন, আমরা এক্ষুনি নারায়ণপুর যাব। সেখানে সন্তুকে পেলে আমি কালই বাড়ি ফিরব। আপনাদের মূর্তি গোল্লায় যাক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। অংশুমান চৌধুরী দেওয়ালে ভর দিয়ে উঠেছেন। কাকাবাবু বললেন, দেরি করবেন না, উঠুন। প্রায় ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালেন অংশুমান চৌধুরী। কাকাবাবু তাঁর জামার পকেট থাবড়ে দেখলেন আর কোনো অস্ত্র আছে কি না। তারপর রিভলভারের নলের এক খোঁচা দিয়ে বললেন, নারায়ণপুরে গিয়ে যদি সন্তুকে দেখতে না পায়, তাহলে আপনার ভগবানও আপনাকে বাঁচাতে পারবে না। ঘরের দরজা খুলে বাইরে বেরোবার পর ডাক বাংলোর লোকটি বলল, স্যার, খাবার গরম করব? কাকাবাবু বললেন, আপনার বাংলোতে কুকুর নেই কেন? কুকুর পোষা ভালো। রাত্রির বেলা খাবার দাবার বেঁচে গেলে কুকুরগুলো খেতে পারে। আমাদের এখন খাওয়ার সময় নেই। রাতের অন্ধকারে স্টেশন ওয়াগনটা ছুটে চলল আবার। একটা গাড়ির আওয়াজে সন্তুর ঘুম ভেঙে গেল। এমনিতেই তার খুব পাতলা ঘুম। তাছাড়া নতুন কোনো জায়গায় প্রথম রাত্রিরে অন্তত ভালো করে ঘুমই হয় না। রাত এখন কটা হবে কে জানে। 2-3টের কম নিশ্চয় নয়। সন্তুরা শুতেই গেছে 12টার পর।
পাশের খাটে ঘুমোচ্ছে জোজো। বিছানায় শোয়া মাত্র সে ঘুমিয়ে পড়ে, এক ঘুমে রাত কাবার করে দেয়। গাড়ির শব্দটা দূর থেকে এগিয়ে আসছে কাছে। মনে হলো বাংলোটার চারপাশ দিয়ে গাড়িটা একবার ঘুরে এলো, তারপর গেটের কাছে থামলো। সঙ্গে সঙ্গে উঠে বসে ডাকলো, জোজো জোজো। জোজো উঠল না। সন্তু 2-3 বার ধাক্কা দিল তাকে। বাংলোর দরজায় খটখট করে শব্দ হচ্ছে। একবার কেউ ডেকে উঠল, সন্তু, সন্তু। কাকাবাবুর গলা চিনতে পেরেই সন্তু তড়াক করে খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে মাধবরাও, ভীমু আর অংশুমান চৌধুরী। তাদের পেছনে রিভলভার হাতে কাকাবাবু, তার এক বগলে শুধু ক্রাচ। সন্তু সামনের 3জনকে এড়িয়ে কাকাবাবুর পাশে গিয়ে দারুণ স্বস্তির সঙ্গে বলল, কাকাবাবু, তুমি এসেছো? কাকাবাবু সন্তুর দিকে না তাকিয়ে আদেশের সুরে বললেন, টর্চটা ফেলে দাও, মাথার উপর হাত তোলো। লর্ড নামের লোকটিও আওয়াজ শুনে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘুম চোখে সে প্রথমটা কিছুই বুঝতে পারেনি। কাকাবাবুর কড়া সুরের হুকুম শুনে সে জিজ্ঞেস করল, আপনি কে? কাকাবাবু তার কথার উত্তর না দিয়ে বললেন, অংশুমান চৌধুরী, আপনার লোককে বলুন মাথার উপর হাত তুলতে। আমি বেশি সময় নষ্ট করতে পারবো না। অংশুমান চৌধুরী বললেন, ওরে লর্ড, হাত তোলো, যা বলছে শোনো। কাকাবাবু বললেন, আপনারা সবাই ভেতরে ঢুকুন। সন্তু, তুই গিয়ে আলোটা জ্বেলে দে। বাংলোটার মাঝখানের ঘরটা খাওয়ার ঘর। একটা গোল টেবিল ও 4খানা চেয়ার রয়েছে। কাকাবাবুর ইঙ্গিতে অংশুমান চৌধুরী, ভীমু, মাধবরাও আর লর্ড সেই চেয়ারগুলোয় বসলেন। কাকাবাবু দাঁড়িয়ে রইলেন একদিকের দেওয়ালে ঠেস দিয়ে, রিভলভারটা নামালেন না। এবার তিনি সন্তুকে জিজ্ঞেস করলেন, তোর বন্ধু কোথায়? সন্তু বলল, জোজো ঘুমোচ্ছে, ডেকে আনবো? কাকাবাবু মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে এরপর লর্ডের দিকে তাকিয়ে বললেন, তুমি এই ছেলে দুটোকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? লর্ড যেন আকাশ থেকে পড়ল এই কথা শুনে। চোখ বড় বড় করে সে বলল, কি কিডন্যাপ করব? আমি? কেন? আমি কত কষ্ট করে ছেলে দুটির সঙ্গে সঙ্গে ছুটছি, যেখানে যেতে চাইছে সেখানেই নিয়ে যাচ্ছি, আর আপনি বলছেন ওদের কিডন্যাপ করেছি? ওদের কি ধরে রাখা হয়েছে না বেঁধে রাখা হয়েছে? কাকাবাবু বললেন, ওদের কলকাতা থেকে এত দূর টেনে আনা হলো কেন, আমি সেটা জানতে চাই। লর্ড সেই রকমই অবাক ভাবে বলল, ওদের কলকাতা থেকে টেনে আনা হয়েছে? কি আজব কথা বলছেন মশাই। আমি স্বচক্ষে দেখলাম ওরা ট্রেন থেকে নামলো, আমার সঙ্গে নিজের ইচ্ছেতে গাড়িতে চাপলো, সম্বলপুরে গেল, তারপরে আমাকে এত দূর পর্যন্ত ছুটিয়ে বেড়াচ্ছে। ওরা নাকি আপনাকেই খুঁজছে। এই সময় জোজোকে নিয়ে ফিরে এলো সন্তু। লর্ড ওদের দিকে আঙুল তুলে বলল, আপনি ওদেরই জিজ্ঞেস করুন না, একবারও ওদের গায়ে হাত দিয়েছি? একটুও জোর করেছি? অংশুমান চৌধুরী বললেন, ওদের কেন কলকাতা থেকে আনা হয়েছে আমি বলছি। জোজোকে এনেছি সন্তুকে সঙ্গ দেওয়ার জন্য। একজন বন্ধু থাকলে আপনার ভাইপো সন্তু একা একা বোধ করবে না। আর সন্তুকে আনা হয়েছে আপনাকে সাহায্য করবার জন্য। আপনি বাইরে গেলেই এই ছেলেটি আপনার সঙ্গে থাকে, আমি জানি। আমাকে সাহায্য করার জন্য যেমন ভীমু আছে, আপনাকে সাহায্য করবার জন্য তেমন আপনার ভাইপো থাকবে, এই আমি চেয়েছিলাম। আমি ফেয়ার কম্পিটিশনে বিশ্বাস করি। কাকাবাবু বিদ্রুপের সঙ্গে হেসে বললেন, চুরির কম্পিটিশন, তাও আবার ফেয়ার আর আনফেয়ার। সন্তু, তুই আর তোর বন্ধু জানিস আসল ব্যাপারটা কি? সন্তু দুদিকে মাথা নাড়ল। কাকাবাবু বললেন, এখানকার একটা আদিবাসী গ্রামে একটা নীল পাথরের দেবতার মূর্তি আছে, এরা সেটা চুরি করতে চায়। এই অংশুমান চৌধুরী সেই মূর্তিটার একটা নকল বানিয়ে এনেছে। কোন রকমে সেই আদিবাসীদের গ্রামে গিয়ে নকল মূর্তিটা রেখে
আসল মূর্তিটা চুরি করে আনাই এদের মতলব। মাধবরাও বাধা দিয়ে বললেন, আমি আপত্তি করছি মিস্টার রায়চৌধুরী। আপনি বারবার বলছেন কেন চুরি? ওটা আমরা উদ্ধার করতে চাই। মূর্তিটার আসল মালিক আমরা, আদিবাসীরাই ওটা চুরি করেছে। পুলিশের সাহায্য নিয়ে উদ্ধার করতে গেলে দাঙ্গা হাঙ্গামা হবে, সেই জন্যে আমরা অন্য পথে নিতে চাইছি। কাকাবাবু বললেন, ওটা যে আপনার বন্ধুর বাড়ি থেকে কোনো এক সময় চুরি হয়েছিল সেটা আগে প্রমাণ করতে হবে। পুলিশের সাহায্য না নিয়ে গোপনে গোপনে মূর্তি বদলে আসাও এক ধরনের চুরি। আমি তো আপনাদের কোনো সাহায্য করবই না, বরং আপনাদের মতলব যাতে বানচাল হয়ে যায় আমি সেই ব্যবস্থা করব। আমি আজ রাত্রিরেই এখানকার এসডিও কে খবর দেব। তারপর তিনি সন্তুকে জিজ্ঞেস করলেন, তোরা এখানে কি গাড়িতে এসেছিস? সন্তু বলল, হ্যাঁ, ওই লর্ড চালিয়ে এনেছে। কাকাবাবু বললেন, তাহলে আর একটা গাড়ি আছে? ঠিক আছে, ঠিক আছে, আমরা সেই গাড়িতেই যাব। এক্ষুনি রওনা হতে চাই। সন্তু, তুই তৈরি হয়ে নে। সন্তু বলল, আমি তৈরি, কিন্তু জোজো কি করবে? কাকাবাবু জিজ্ঞেস করলেন, ও কি আমাদের সঙ্গে যেতে চায়? জোজো একবার তার পিসেমশাইয়ের দিকে তাকালো, একবার কাকাবাবুর দিকে, তারপর আস্তে আস্তে বলল, আমি কলকাতায় ফিরে যাব। কাকাবাবু বললেন, ঠিক আছে, চলো বেরিয়ে পড়া যাক। তিনি এগিয়ে এসে রিভলভারটা দোলাতে দোলাতে বললেন, ভীমু, তোমার মনিবকে নিয়ে ওই ঘরটায় ঢুকে পড়ো। মাধবরাও, আপনিও উঠে পড়ুন, ওই ঘরের মধ্যে যান। আজকের রাতটা আপনাদের তিনজনকে একসঙ্গে কাটাতে হবে। মাধবরাও উষ্ণভাবে বললেন, আপনি আমাকেও কেন আটকে রাখতে চান? আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনাকে জোর করে এখানে নিয়েও আসিনি। কাকাবাবু বললেন, মাধবরাও, চাকরি থেকে রিটায়ার করে আপনার নিরিবিলিতে শান্তিতে জীবন কাটানো উচিত ছিল। চোরাই মূর্তির ব্যবসা করতে গেলে তো কোনো না কোনো সময় ধরা পড়তেই হবে। মাধবরাও রাগ সামলাতে না পেরে হঠাৎ চেয়ার থেকে উঠে তেড়ে এলেন কাকাবাবুর দিকে। কাকাবাবু সঙ্গে সঙ্গে তাঁর ক্লাচটা তুলে মাধবরাওয়ের পেটে খোঁচা দিয়ে আটকালেন। তারপর বললেন, আপনারা দুজনে মিলে আমার মেজাজ খুবই খারাপ করে দিয়েছেন। রাগের মাথায় আমি হঠাৎ গুলি চালিয়ে ফেলতে পারি। প্রাণে মারব না বটে, কিন্তু পা খোঁড়া করে দেব। যান, ওই ঘরের মধ্যে যান। অংশুমান চৌধুরী কোনো প্রতিবাদ না করে আগেই ঢুকে পড়লেন ঘরের মধ্যে, তার পেছনে পেছনে ভীমু, তারপর মাধবরাও। লর্ডও ঢুকতে যাচ্ছিল। কাকাবাবু তার দিকে হাত তুলে বললেন, তুমি দাঁড়াও। আমার একটা পা ভেঙে যাওয়ার পর থেকে আমি আর গাড়ি চালাতে পারি না। তুমি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাবে। অন্য তিনজন ঘরে ঢুকে পড়ার পর কাকাবাবু সন্তুকে বললেন, ওই দরজায় তালা লাগিয়ে দে। আজকে রাতটা ওখানেই থাক ওরা। এই বাংলোর চৌকিদার কোথায়? সন্তু বলল, আমরা আর কাউকে দেখিনি, এই বাড়িটা খালিই ছিল। কাকাবাবু বললেন, হ্যাঁ, আগে থেকেই সব ব্যবস্থা করা আছে। যাক, ভালোই হলো। ওরা চেঁচামেচি করলেও এখন এত রাতে কেউ শুনতে পাবে না। কাছাকাছি আর তো কোনো বাড়ি দেখলাম না। বাংলোর বাইরে এসে বাইরের দরজাতেও তালা লাগিয়ে ওরা উঠে পড়ল একটা অ্যাম্বাসেডর গাড়িতে। লর্ডের পাশে কাকাবাবু, পেছনে সন্তু আর জোজো। এমনিতে এত স্মার্ট ছেলে জোজো, কিন্তু এখন তার মুখ দিয়ে একটাও কথা ফুটছে না। কাকাবাবু লর্ডকে বললেন, আসবার পথে আমি থানায় একটা আলো জ্বলতে দেখেছি, প্রথমে সেখানে চলো। এসডিওর বাড়ি খোঁজ করতে হবে। লর্ড কোনো উত্তর দিল না। কাকাবাবু বললেন, তোমার ভয় নেই, তোমাকে আমি এখন পুলিশে ধরিয়ে দেব না, তুমি আমাদের সঙ্গেই থাকবে। এবার লর্ড বলল, আমি কোনো দোষ করিনি, পুলিশ আমাকে ধরবে কেন? কাকাবাবু বললেন, বেশ তো, ভালো কথা। আলো দেখে থানাটা সহজেই চেনা গেল, কিন্তু সেখানে কেউ জেগে নেই। অনেক ডাকাডাকির পর একজনকে তোলা গেল। সে একজন কনস্টেবল। সে ভালো করে কথাই বলতে চায় না।
তবে তার কাছ থেকে এইটুকু জানা গেল যে এসডিও কিংবা পুলিশের কোনো বড় অফিসার এখন নারায়ণপুরে নেই। কি একটা জরুরি ডাক পেয়ে তারা জগদলপুর গেছেন। সেখানে আরো বড় বড় অফিসাররা মিটিং করতে এসেছেন। কাকাবাবু বললেন, ঠিক আছে, জগদলপুরেই যাওয়া যাক তাহলে। বড় অফিসারের সঙ্গে কথা না বললে কোনো কাজ হবে না। গাড়িটা আরো খানিক দূরে যাওয়ার পর কাকাবাবু লর্ডকে জিজ্ঞেস করলেন, তুমি অংশুমান চৌধুরীর লোক না মাধবরাও পট্টনায়কদের লোক? লর্ড বলল, আমি কারোর লোক নই, আমি একজন বেকার। আমার উপর এই ছেলে দুটির দেখাশোনার ভার দেওয়া হয়েছিল। কাকাবাবু বললেন, বেকারের নাম লর্ড? বাহ, বেশ ভালো তো। লর্ড বলল, বাবা মা এই নাম দিয়েছেন, আমি তার কি করব? তোমার জামা কাপড় দেখেও তো বেকার বলে চেনা যায় না। খুব শৌখিন বেকার বলতে হবে। তোমাকে এই কাজের দায়িত্ব কে দিয়েছে? সেটা বলতে পারবো না, নিষেধ আছে। তোমার কানের মধ্যে রিভলভারের নলটা ঢুকিয়ে দিলেও বলবে না? দেখুন স্যার, আমি নতুন গাড়ি চালাতে শিখেছি। আপনি এরকম ভয় দেখালে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমাকে আর ভয় দেখাবো না। তুমি শুধু আর একটা কথার উত্তর দাও। যে নীল মূর্তিটার জন্য এত সব কাণ্ড হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, সেই নীল মূর্তিটার বিষয়ে তুমি কিছু জানো? না, কিছুই জানি না। আমি কোনো মূর্তির কথা শুনিনি। তুমি কি নির্বোধ? তোমাকে কেউ বলল দুটি অচেনা ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে, আর তুমি অমনি তাই শুরু করে দিলে? একবারও জানতে চাইলে না কেন, কি ব্যাপার? আমি ভেবেছিলাম এটা কিছু একটা প্র্যাকটিক্যাল জোক। তোমার দেখছি অদ্ভুত সেন্স অফ হিউমার। তুমি যে সত্যি কথা বলছো না তা কিন্তু আমি বুঝতে পারছি। মিথ্যে কথা বলার সময় মানুষের গা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোয়। আমি সেই গন্ধ পাই। পেছন দিকে মুখ ফিরিয়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, সন্তু, ঘুমিয়ে পড়েছিস? সন্তু সবই শুনছিল। সে বলল, না। কাকাবাবু বললেন, আমার একটা খটকা লাগছে। একটা পাথরের মূর্তির জন্য এরা এতখানি ঝুঁকি নিল কেন? মূর্তিটার জন্য এরা 3 লাখ টাকা পুরস্কার দিতে চায়। তাছাড়া আরো অনেক খরচ আছে। আদিবাসীদের একটা ঠাকুরের সাধারণ মূর্তির তো এত দাম হতে পারে না। সন্তু বলল, মূর্তিটা একবার দেখে গেলে হয় না? কাকাবাবু বললেন, আমি ঠিক সেই কথাটাই ভাবছি। আমার কলকাতায় ফেরা খুবই দরকার, কিন্তু মূর্তিটা একবার না দেখে যেতেও ইচ্ছে করছে না। লর্ড এই সময় গাড়ির গতি কমিয়ে দিল। কাকাবাবু সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? লর্ড কাঁপা কাঁপা গলায় বলল, রাস্তার ওপারে ওরা কারা? হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো দুজন ওভারকোট পরা লোক ঝুঁকে পড়ে রাস্তার ওপর কি যেন দেখছে। তারপর আর একটু কাছে আসতেই বোঝা গেল মানুষ নয়, দুটো ভাল্লুক এই গাড়ির দিকেই মুখ করে আছে। লর্ড ভয় পেয়ে গাড়িটা ঘোরাতে যেতেই সেটা হুড়হুড়িয়ে গড়িয়ে গেল ডান পাশের একটা খাদে।